আমরা যেটা করব, উপরে ওইটা ওই ভ্যালুগুলি গেইনের যে ভ্যালু সেটাগুলোকে এলসিএম করে নিব, করে যে ভ্যালু পাবো সেটাকে আমি উপরে ফিডব্যাক রেজিস্ট্যান্স হিসেবে ধরবো, দেন বাকি ভ্যালুগুলি আমি ডিজাইন করে নেব। সো এই পার্টিকুলার কেসে আমরা দেখতে পাচ্ছি যে যে ভ্যালুটার সাইন ভিতরে মিলছিল না, তাকে ফার্স্টে আমি এইভাবে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার দিয়ে ইনভার্ট করে অ্যাম্পলিফিকেশন করে নিচ্ছি, সেটাকে আমরা বলছিলাম ভি আউটপুট 1। এটা ইন্টারমিডিয়েট স্টেজের জন্য, যেহেতু আমাদের সাইন মিলাতে হবে। দেন এই আউটপুট যেটা পেলাম সেটাকে আরেকটা অ্যাডার দিয়ে আমি অ্যাডিশন করব, যেহেতু আরেকটা সিগন্যাল বাদ ছিল ওইটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সো এইভাবে যদি আমি অ্যাড করি তো ফাইনালি আমি ভি আউটপুট পাবো। সো এই প্রসেসটা কি বুঝতে পেরেছি? এখানে কোনো কনফিউশন আছে? একটু রেসপন্স করলে ভালো হয়। না স্যার। ওকে, তাহলে এখানে ভি আউটপুটের যদি আমরা ভ্যালু গুলো বসে, যেহেতু আমাদের গিভেন ভ্যালু ছিল যে এখানে ভি ওয়ান, এখানে ভ্যালু ছিল 2 আর ভি টু ভ্যালু 1, সো আমরা এরকম ভি টু পাবো। সো আমাদের কাজ হবে এই পার্টিকুলার ইনপুট গুলি ড্র করব এবং ইনপুটের মত হিসাব করে যে আউটপুটটা হবে সেটা ড্র করে দেখব। এভাবে আমরা পার্টিকুলার যে কোনো এরকম ইকুয়েশনের জন্য সলভ করে তার আউটপুট দেখতে কেমন হবে সেটা বের করতে পারি। ওকে, তো এটা ছিল দুইটা ভ্যালুর মধ্যে যদি আমরা এরকম করি। এখন আসি হচ্ছে যে যদি মাল্টিপল ইনপুটস থাকে তখন আমরা কি করব, এবং মাল্টিপল ইনপুটস আমরা যে কোনো অর্ডারে, কোনোটা প্লাস বা কোনোটা মাইনাস, আমরা এখানে চারটা ভেরিয়েবল নিয়েছি। ফার্স্ট কাজ এখানেও সেম করতে হবে যে আমরা যেহেতু ইনভার্টিং অ্যাডার ইউজ করব, তো আমরা তো ফার্স্টে মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে দেখা যাচ্ছে যে এখানে কিছু ইনপুট মাইনাস হয়ে গেছে, তাহলে যেগুলি মাইনাস হচ্ছে সেগুলিকে আমরা সেপারেট আলাদা একটা জায়গায় করব। দেন এদেরকে আমরা যদি এই ফরম্যাটে আছে, এখানে আমরা বলতে পারছি এটাকে আরেকটা নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে ভি আউটপুট 1, যেগুলি সাইন ভিতরে প্লাস হবে না এই মাইনাস 1 কমন নেওয়ার পরে। দেন আমি এটাকে যদি আবার মাইনাস কমন নেই, দেখা যাচ্ছে এটা একটা ইনভার্টিং অ্যাডারের মতো হয়ে যাচ্ছে, যেখানে ভি ওয়ান আর ভি থ্রি কে যদি আমি আগে 2 দিয়ে আর 3 দিয়ে মাল্টিপ্লাই করে যোগ করে ফেলি, তাহলে সেটাকে আমরা বলছি ভি আউটপুট 1। এই ভি আউটপুট 1 এর ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা ফাইনাল ভি আউটপুট পাবো, সেটা দেখতে বেরোবে। সো এই টাইপের সার্কিট যেখানে যোগ এবং বিয়োগ এরকম থাকবে, সেখানে যদি আরো অনেক সংখ্যক এরকম সংখ্যা থাকে, মনে রাখতে হবে যে এই টাইপের কাজ করার জন্য আমাদের সবসময় দুইটা অ্যাডার লাগবে, দ্যাট মিনস দুইটা ইনভার্টিং অ্যাডার লাগবে। এবং দুইটা ইনভার্টিং অ্যাডার আমরা মাইনাস কমন নেওয়ার পরে যেগুলি ভিতরের সাইন নেগেটিভ হবে সেগুলিকে আমরা ফার্স্টে একবার অ্যাডিশন করব, দেন ওইটা রেজাল্টের সাথে রেস্ট অফ যে সিগন্যাল থাকবে সেগুলিকে আরেকবার অ্যাডিশন করব। ওকে, তাহলে আমরা যদি এখন ইনভার্টিং অ্যাডারের যে ইকুয়েশন আছে সেটার সাথে এটাকে কম্পেয়ার করতে চাই, দ্যাট মিনস এই ইকুয়েশনটাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু আমরা ভি আউটপুট 1 ভিতরের সংখ্যাটাকে আমাদেরকে আগে কম্পেয়ার করতে হবে এটাকে, আমি কম্পেয়ার করলে দেখা যাচ্ছে এখানে 2 আর এখানে 3 আছে গেইন। সো আমরা 2 আর 3 এর জন্য একটা অ্যাডার ডিজাইন করব। এখানে আমরা যেহেতু দুইটা সংখ্যা হয়ে যাচ্ছে, এলসিএম করে ফিডব্যাক রেজিস্ট্যান্স গুলো মেজার করে বাকি ইনপুট রেজিস্ট্যান্স গুলো মেজার করে ফেলবো। দেন এই ইকুয়েশনটার সাথে আবার কম্পেয়ার করব, যেখানে তিনটা ভেরিয়েবল আছে, এখানে যেটা তিনটা সংখ্যা, এদেরকে আবার এলসিএম করব করে এখান থেকে যে ভ্যালু গুলি আমরা পাবো ফাইনালি সেটাকে আমরা এলসিএম এর রেজাল্ট থেকে আর F2 তে বসাবো এবং রেস্ট অফ যে ভ্যালু গুলো ছিল রেজিস্ট্যান্সে সেই ভ্যালু গুলো এখানে বসিয়ে দিব। সো এইভাবে করে আমরা দুইটা অ্যাডারের জন্য তার ফিডব্যাক রেজিস্ট্যান্স এবং তাদের করসপন্ডিং ইনপুট রেজিস্ট্যান্স ভ্যালু এখান থেকে মেজার করে দিলাম। ওকে, তবে মনে রাখতে হবে যে ভিতরে যে মাইনাস সাউন্ডটা আছে এই অ্যাডারের কাজটা আগে করতে হবে, দেন এইটার রেজাল্টটা নিয়ে ফাইনাল অ্যাডারে কানেক্ট করতে হবে। সো আমাদের সার্কিটটা দেখতে এরকম হচ্ছে, যেহেতু আমাদের ভি ওয়ান আর ভি থ্রি ব্র্যাকেটের ভিতরে মাইনাস ছিল, সো এগুলো দুইটাকে আমি আগে অ্যাড করে ভি আউটপুট 1 কে জেনারেট করছি। ভি আউটপুট 1 এর যেহেতু আমি এর পরের টার্মগুলির সাথে শুধু অ্যাড করব, সো এর গেইন 1 করতে হবে, আর বাকিগুলো যেটা আমার যে গেইন আসছে সেই হিসেবে আমরা বসিয়ে দিলে ফাইনালি আমরা যে কোনো এরকম যোগ এবং বিয়োগের টার্মগুলিকে একসাথে অ্যাডিশন করতে পারবো। সো এটা কি বুঝতে পারলাম? এই প্রসেসটা কি কোনো কনফিউশন আছে আর? না
না স্যার। তোমাদের আওয়াজ অনেক মানে লো শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে এখন এই যে ভ্যালু গুলি দিয়েছে সেই ভ্যালু গুলি বসিয়ে, যেহেতু আমাদের ইনপুট আউটপুট ওয়েবসাইট ড্র করতে বলা হয়েছে, তাহলে এই ইকুয়েশনে যে গিভেন ভ্যালু ছিল সেই ভ্যালু গুলির জন্য আমরা বসিয়ে দিব, দেন যোগ বিয়োগ করে এরকম একটা ভ্যালু পাচ্ছি। এখান থেকে আমি এর ফ্রিকোয়েন্সি কত সেটা মেজার করে নিব। সব একটা জায়গায় আমি সবগুলো ইনপুট ড্র করেছি, এবং এর নিচে নিচে তোমরা যখন ড্র করবে দেন এই করসপন্ডিং যে আউটপুটটা আসে সেটাকে ড্র করবো। যেহেতু আউটপুটে বেসটা হচ্ছে -2 অফসেট, তো -2 থেকে ড্র করে স্টার্ট করব। 6 পিকে যাবে আর 6 একবার মানে যোগ হবে একবার বিয়োগ হবে, সো আমরা এরকম একটা সাইনোসয়েডাল আউটপুট পাবো যেটা -2 থেকে স্টার্ট হচ্ছে। সো এইভাবে আমরা যে কোনো সিরিজ যেখানে যোগ এবং বিয়োগের টার্ম আছে সবগুলিকে আমরা এইভাবে করে যোগ বিয়োগ করতে পারি দুইটা অ্যাডারের হেল্প নিয়ে। ওকে, এখানে আরেকটা প্রবলেম আছে, তো আমরা এটাও দেখি। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে দেখো তো কি আছে, যেটা এটা কিভাবে করব, বা এখানে এক্স্যাক্টলি ইনপুট বলতে কয়টা কি বোঝা যাচ্ছে? স্যার এখানে ভি নট বাই ভিআই আগে করতে হবে না স্যার? আচ্ছা, এখানে খেয়াল করে দেখো যে যে ভেরিয়েবল যেটা থাকবে, আমরা যদি ভিআই থাকো বা V1 V2 যেটাই থাকুক, এগুলি হচ্ছে ইনপুট ডাইরেক্টলি বলবো। এর সাথে যে ভ্যালু গুলো দাও, দেখো এটাও একটা ইনপুট না? কত এখানে 2, মাইনাস। এটার ভ্যালুটা ভেরিয়েবল না, এটা ফিক্সড। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তার মানে এই ভ্যালুটা ফিক্স, তাই এই টাইপের ইকুয়েশন যখন ফিক্স ভ্যালু থাকবে তখন আমরা আসলে এগুলিকে এই টাইপের ইকুয়েশনের সাথে কম্পেয়ার করা যায়। দেখা যাচ্ছে কি যেখানে এটার ভ্যালু হচ্ছে 5, এক্স হচ্ছে ভিআই, আর সি এর ভ্যালু কত -2। এভাবে করে আমরা ভি আউটপুট জেনারেট করতে পারবো। আচ্ছা, দ্যাট মিনস এখানে মানে ভি দিয়ে নাম্বার থাকুক বা এরকম ডিসি ভ্যালু থাকুক, যদি ডিসি ভ্যালু থাকে বা যদি আরো কিছু ভ্যালু থাকে, তাহলে আমরা এই ভ্যালুগুলি যোগ বিয়োগ করে একবারই করতে পারি। কারণ হচ্ছে এই ভ্যালুগুলি কি কখনো ভ্যারি করবে ভি এর ভ্যালু যদি আমি চেঞ্জ করে দেই? না স্যার। তাহলে আমরা এগুলি ক্যালকুলেট করে করতে পারি যদি এইগুলি ভ্যালুগুলি এরকম ফিক্স কোনো এসএমএল নাম্বার দিয়ে দেয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাও আমরা ওই একই ভাবেই করব। যেহেতু দুইটা সংখ্যা আছে, তা আমাদের যেটা বলেছে যে ইনভার্টিং অ্যাডার দিয়ে যেহেতু করছি আমরা এখন, তা আমরা ওই অ্যাডারের যে ইকুয়েশন আছে সেটার সাথে মেলানোর জন্য ওই একই ভাবে মাইনাস কমন নিয়ে একই ফর্মে এটা করব। ঠিক আছে? সো এইভাবে করলে দেখা যাচ্ছে যে আমাদের মাঝে আরেকটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ইউজ করতে হবে, যেহেতু ইনপুটটাকে ইনভার্ট করতে হবে, দেন এটাকে 2 এর সাথে অ্যাড করতে হবে। সো এরকম একটা ইকুয়েশন আছে। সো এখানেও আমরা সেম প্রসেস ফলো করব, করে আমরা এই জিনিসটা ডিজাইন করব। যেহেতু ইনভার্টিং অ্যাডার সেটার জন্য এটা গেইন ডিজাইন করলাম, আর পরবর্তী এই অ্যাডিশনটা করার জন্য এখানে যেটা একটা গেইন হচ্ছে, তুমি যখন এরকম কেস আসবে দেখো খেয়াল করে যে আমাদের এখানে কত ছিল 2, এই 2 কে আমরা দুই ভাবে বানাতে পারি। কারণ আমরা জানি এটা যদি আউটপুট হয়, এটা আউটপুট মিনস হচ্ছে সবসময় কি গেইন ইনটু ইনপুট। এখন এখানে কি বলা আছে গেইন কত আর ইনপুট কত? এটা কি বুঝতে পারছো তোমরা কি বলছি? এখানে গেইনের সংখ্যা আর ইনপুট কি ডাইরেক্টলি বলা আছে? না স্যার। হ্যাঁ, তাহলে তুমি যদি এখানে কেউ ধরো যে গেইন 2 আর ইনপুট 1, তাহলে কি ভুল হবে? না আমি স্যার। যদি বলি যে আমি গেইন 1 নিব আর ইনপুট 2 নিব, সেটাও করা যাবে। কেউ যদি মনে করে যে না আমি ইনপুটটাকে 0.5 ধরবো আর গেইনটাকে 4 ধরবো, সেটাও করা যাবে। দ্যাট মিনস এখানে যখন এরকম ফিক্স ভ্যালু থাকবে, তোমার এটা তুমি তোমার সুবিধা মতো যেটা ধরলে তোমার জন্য করতে ইজি হবে বা ইকুয়েশনটা ইজিলি মিলানো যাবে, এরকম কিছু মিলিয়ে নিবে। তা আমাদের এখানে আমরা ধরে নিচ্ছি যে এই গেইনটা হচ্ছে 2 আর ইনপুটটা হচ্ছে 1। যেহেতু ইনপুট 1 ধরলে আমার জন্য করা ইজি হবে, তো আমরা ইনপুট 1 ধরছি, গেইন 2 ধরছি। গেইন 2 যদি ধরো তাহলে এখানে আমরা গেইনের সময় ক্যালকুলেশন করার সময় 2 ধরবো। আর যদি তুমি এখানে ধরো যে না এটাও 2 এটাও 1, তাহলে আমি গেইন ক্যালকুলেশনের সময় 1 ধরবো। সো এটা কি বুঝতে পেরেছি? জি স্যার।
ওকে, তাহলে তোমরা এইভাবে করে গেইন আর ইনপুটের ভ্যালু ধরে নিতে পারো, যেহেতু এখানে ফিক্স ভ্যালু দেওয়া। দেন ক্যালকুলেশন করে আমরা এইভাবে করে ডিজাইন করতে পারি, ঠিক আছে। ওকে, এই টাইপের কার্ভের ডিজাইনের উদ্দেশ্য ছিল যে আমাদের কোশ্চেনটাতে খেয়াল করে দেখো, এখানে শুধু ইনপুট আউটপুট না, ট্রান্সফার কার্ভও দেখাতে হবে, ঠিক আছে, যেহেতু একটা ইনপুট এখানে। সো আমরা এইভাবে করে তাহলে একই প্রসেসে ড্র করে নিলাম সার্কিট, আর যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলো বসিয়ে আউটপুটের ইকুয়েশন কত হবে সেটা ড্র করে এই ইনপুট আউটপুট ড্র করলাম। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে -2 থেকে মানে সবসময় বিয়োগ হচ্ছে ইনপুট থেকে, সো ইনপুটতে 10 ভোল্ট পিক ভ্যালু, সো এটা 0 থেকে স্টার্ট না হয় -2 থেকে স্টার্ট হবে, -2 থেকে 10 একবার বাড়বে তাহলে 8 পাবো, -2 থেকে 10 একবার বিয়োগ হবে, সো এবার -12 পাবো। এরকমই একটা ইনপুট আউটপুট কার্ভ আমরা এখানে পাচ্ছি। বাট এখন বলো এখান থেকে আমরা এটা ট্রান্সফার কার্ভ কিভাবে ড্র করতে পারি, বা সেটা কেমন হতে পারে? সেটা কি অরিজিন দিয়ে যাবে না? আমরা ট্রান্সফার কার্ভ ড্র করা আছে, বাট আমি চাচ্ছি যে তোমরা আগে তো না বলো স্যার, অরিজিন দিয়ে base যাবে করে না আমি স্যার, draw অরিজিন দিয়ে যাবে না স্যার। অরিজিন দিয়ে যাবে না। তাহলে আমি যখন ইনপুটের ভ্যালু 0 তখন আউটপুটটা কোথায় থাকা উচিত? -2 তে। -2 তে স্যার। আচ্ছা, তার মানে আমাদের যখন এখন ড্র করবো তাহলে আমাদের হিসাব করতে হবে যে যখন ইনপুটের ভ্যালুটা 0 তখন আউটপুট হয়ে যাবে এই -2 পয়েন্ট, ঠিক আছে। আর 0 কখন হবে? মানে এটা যখন -2, বাড়া শুরু করবে পজিটিভ দিকে। তার মানে এরকম কোন একটা পজিশনে 0 স্যার হবে। তাহলে ইকুয়েশনটা একটু লিখবেন স্যার, তাহলে স্যার মানে হ্যাঁ, ইকুয়েশন তো লেখা আছে এই যে স্ক্রিনে, এই যে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। তার মানে আমরা এই দুইটা পয়েন্ট পাচ্ছি, ঠিক আছে। আমরা এই দুইটা পয়েন্ট ধরে তুমি এক্সটেন্ড করবা পজিটিভ দিকে, এই দুইটা পয়েন্ট ধরে তুমি নেগেটিভ দিকে এক্সটেন্ড করবা, ঠিক আছে। কত দূর এক্সটেন্ড হবে বলো তো? 15 কতক্ষণ স্যার। করবো? যেহেতু আমার বায়াসিংটা বলে দেওয়া ছিল 15, তাহলে আমি এখান থেকে 15 পর্যন্ত যাব, এখান থেকে 15 পর্যন্ত যাব। বাট এই জায়গায় যে 15 হবে, 15 এর এখানে ভ্যালু কত হবে আর এখানে কত ভ্যালু হবে? স্যার উপরে +8 নিচে -12। হ্যাঁ, এখানে হচ্ছে +15 আর এখানে হচ্ছে -15, তাহলে এখানে কত হবে? 8 হবে স্যার। 8 হবে? কেন 8 হবে? আর এখানে যে 2 হলো সেটা কিভাবে হলো? এখন আসি আসল কথা। দেখো তো এখানে কি শুধু ভিআই না এখানে 5 ভিআই? 5VA। তার মানে আমি যখন ইনপুটে ভ্যালু 0 বসাচ্ছি তাই এটা হয়ে যাচ্ছে 0, এই জন্য তুমি সেই হবে -2 ওইখানে। পাচ্ছ। বাট যখন আমি বলছি যে কখন আউটপুটে ভ্যালু 0 হবে, তুমি বললে এখানে যে ইনপুটে ভ্যালু 2 হলে, ইনপুটে ভ্যালু 2 বসালে এই জায়গায় কত হয়ে যাচ্ছে ক্যালকুলেশন করো তো। 10। হ্যাঁ, আচ্ছা 8 হয় স্যার। 8 হয়। তাহলে আমি তো এই পজিশনটা তাহলে 2 কিভাবে হলো? তা এটা কি ঠিক বলেছিলে তোমরা? না, এই পয়েন্টটা ঠিক হয়নি। তো এখানে কত হবে? আমি যদি এখনই কার্ভ দেখাই দিই তাহলে তোমার কাছে মনে হবে আচ্ছা এটা তো এরকমই, বাট আমি যাচ্ছি যে এই জন্যই বললাম যে একটা জিনিস আমি না দেখাই করতে যাচ্ছি। তাহলে এখানে পজিশনটা কত হবে যখন এটা 8 অরিজিন? হবে স্যার। এখানে 8 হবে। এক্স 2/5 স্যার। মানে 2/5। আচ্ছা, 2/5 যদি বসো তাহলে 5 কেটে যাচ্ছে, এই 2টা এখানে বিয়োগ হয়ে আউটপুট কত হবে? 0 হবে। 2/5 মানে কত? 0.4, 0.4 স্যার। ঠিক আছে কি? তার মানে এই জায়গায় কোঅর্ডিনেট হচ্ছে 0.4, তাহলে যেখানে 15 হচ্ছে এই জায়গায় পয়েন্ট কত হবে? তাহলে তোমরা কি করবে, এই যে এখানে একে থেকে 15 বসাও ইকুয়েশনে, ঠিক আছে। সিস্টেম হচ্ছে কি 17.5 আউটপুটের ভ্যালু ধরবো, আমি ইনপুটের ভ্যালু বের করবো। তাহলে এখানে গেলে কত হচ্ছে? 17, আর এখানে 5i। হচ্ছে 5i। তাহলে ভিআই সমান হচ্ছে কত? 17/5 কত হচ্ছে তাহলে? 3.4 স্যার।
যেমন এই জায়গার ভ্যালু 3.4, এই জায়গার ভ্যালু কত? দেন এই কাজ করতে গেলে নাহলে আমাকে আবার লিখতে হবে কত, এখন হচ্ছে মাইনাস মাইনাস 15 স্যার। ইকুয়ালস টু Minus হচ্ছে 30/5 5vi, ঠিক আছে? তাহলে মাইনাস 5vi সমান হচ্ছে মাইনাস 13, তো vi সমান কত? মাইনাস 13/5, তাহলে কত হবে? মাইনাস 2.6 স্যার, মাইনাস 2.6। 6। সো বুঝতে পেরেছি কি? তারপর এই পয়েন্টগুলো আমি এইভাবে ইচ্ছা করে বসিয়ে দিলে হবে না, আমাকে ইকুয়েশনে ওই জায়গার পয়েন্ট এইভাবে বসাবো, দেন আমি বের করব। ক্লিয়ার হয়েছে স্টেপটা? দেখো কারো কনফিউশন আছে? তোমাকে যদি এরকম ভ্যালু দিয়ে ট্রান্সফার কার্ভ ড্র করতে বলা হয় তাহলে করা যাবে? জি স্যার। ওকে, তাহলে দেখি আসলে এরকম কিছু আসছে কিনা। দেখো ঠিক আছে, আসছে? জি স্যার। হ্যাঁ সরি, এটা ঠিক আছে তাহলে। আচ্ছা, তাহলে আমাদের কাজ হচ্ছে এই পয়েন্টস গুলি দেখিয়ে দিতে হবে যখন তোমাকে ট্রান্সফার কার্ভ ড্র করতে বলা হয়েছে, কারণ যেসব জায়গায় এক্সিস কে কাট করছে সেই জায়গায় আমাকে দেখাতে হবে, আর যে জায়গাগুলিতে স্যাচুরেশনে পৌঁছে গিয়েছে ওই জায়গায় অবশ্যই দেখাতে হবে। সো এটা দেখানোর জন্য আমরা কি করব, ওই ইকুয়েশনে বসিয়ে ডাইরেক্টলি সলভ করব। সো এটা কি ক্লিয়ার হলো? দেখো কারো কোনো কনফিউশন আছে? এরকম না দিয়ে অন্য কোনো কার্ভ যদি দেওয়া হয় সেটা থেকে ড্র করা যাবে? দেখো আমি ভেরিয়েশন এই জন্য দেখছি তোমাদের যদি কনফিউশন থেকে ক্লিয়ার করে নাও, নাহলে আমি জাস্ট নেক্সট টপিকে চলে যাব। ওকে, তাহলে নেক্সট টপিক হচ্ছে যে আমাদের এখন ইকুয়েশন দেওয়া নাই, আমাদের এরকম ট্রান্সফার কার্ভ দেওয়া আছে। বলা হচ্ছে এই কার্ভ থেকে সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে, ক্যালকুলেশন দেখাতে হবে এবং ইনপুট আউটপুট ওয়েভশেপ ড্র করতে হবে। যেহেতু ইনপুটের এখানে কোনো ফিক্স ইনফরমেশন দেওয়া নাই, তার মানে তুমি এখানে যে রেঞ্জ দেওয়া আছে এরকম ফুল একটা রেঞ্জ ধরে তুমি যে কোনো একটা ইনপুট আউটপুট ড্র করতে পারো, ঠিক আছে? তাই এখান থেকে কিভাবে করা যায় বলো? স্যার 4টা পয়েন্ট নেওয়া যাবে স্যার। 4টা পয়েন্ট আমি এখানে সবগুলি সরি কোঅর্ডিনেট স্যার 2টা পয়েন্ট, মানে স্যার 2টা পয়েন্ট, মানে স্যার একটা হ্যাঁ, কোন যদি দুইটা আমরা point মাইনাস, একটা যদি স্যার -3 0 নিই স্যার। দেখো এখানে পয়েন্ট হচ্ছে এখানে একটা, এই জায়গায় একটা আছে, যেগুলো আমরা আচ্ছা। দেখে বুঝতে পারছি। এর মাঝেও কিন্তু পয়েন্ট আছে নাকি নাই? হয়তো স্কেলিং স্যার। করে দেখলে এখানে পাবো, বাট আমি ওই পয়েন্ট গুলি নিব যে পয়েন্ট গুলি কোঅর্ডিনেট গুলি ফিক্সড বোঝা যাচ্ছে। যেমন এই জায়গায় কোঅর্ডিনেট কত? 06 0.6। এখানে কোঅর্ডিনেট কত? -30 -30। এই জায়গায় কোঅর্ডিনেট কি ফিক্স বোঝা যাচ্ছে? জি স্যার, -10.5 আর -15। এখানে -10.5 কেন? উপরেরটা তো বলছি আমি। স্যার 4.5 আর 4.5 আর 15 4.5 আর 15 স্যার, সরি স্যার। 4.5 আর 15। হ্যাঁ, এইটা হচ্ছে ওটা যে -10.5 আর এটাই। -15। আচ্ছা, তাহলে এই টাইপের জিনিস হলে যে আমাদের যদি সলভ করার স্টেপ, সেটা হচ্ছে আমি এভাবে আগে কোঅর্ডিনেট বসিয়ে নিব, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো আমার কাজ হচ্ছে যে আমি কোন, যে কোনো দুইটা নিতে পারবো নাকি আমার উপরের দুইটা নিতে হবে? কি করতে হবে? যে কোনো দুইটা স্যার। এই পুরোটা কি সেম স্ট্রেট লাইন না? তুমি যদি এই পয়েন্ট নাও আর এই পয়েন্ট নাও তাহলে যে ইকুয়েশন পাবা, এই দুইটা নিলেও একই পাবা, বা এইটার সাথে এইটা বা স্যার। উপরেরটা তুমি যদি এই দুইটা পয়েন্ট নাও তাও একই জিনিসই হবে। আচ্ছা, তার মানে তোমার কাজ হবে যে এরকম পয়েন্টস নেওয়া যেটা নিয়ে তোমার ক্যালকুলেশন করতে ইজি হবে। তোমার কি এই পয়েন্ট গুলো নিলে ক্যালকুলেশন করতে ইজি হবে? না স্যার, -3006। আমি যদি এই দুইটা নেই, যদি খেয়াল করে দেখো এই দুইটা পয়েন্ট একটা পয়েন্ট 0 আছে, তার মানে ক্যালকুলেশন ইজি হয়ে যাবে না? সো এরকম পয়েন্ট তোমরা নিজেরা সিলেক্ট করবা যে যেটা ধরে করতে গেলে তোমাদের জন্য ক্যালকুলেশন ইজি হয়। অনেক সময় কার্ভ এরকম হয় যে দেখে মনে হচ্ছে এই জায়গায় পয়েন্টটা বুঝতে পারছি না, বাট যে জায়গায় পয়েন্টটা ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে যে এই জায়গার কোঅর্ডিনেটটা এইটাই, সেই পার্টিকুলার পয়েন্ট গুলো সিলেক্ট করবা। যেমন এখানে আমি সুন্দর করে আমাকে এটা দিয়ে দিয়েছি, বাট আমি যদি এখানে
আরো মাল্টিপল গ্রিড থাকতো, ঠিক আছে, এরকম অনেক, এবং আমি এখানে লিখে দিলাম না যে এই জায়গাটা 6, তখন তুমি কি করতে, তোমাকে কাউন্ট করে বের করতো যে এই জায়গার ভ্যালুটা 6। সো এই জায়গার ভ্যালু 6 বের করতে গিয়ে যে জায়গায় আসলেই 6 হবে সে ওই পয়েন্টে নিবা। এর উপরেরটা যদি আমি ধরে যে আচ্ছা ঠিক আছে এখানে 3টা পয়েন্ট আছে, এই জায়গায় 6, তাহলে এই জায়গায় কত হওয়া উচিত, তাহলে একই লেভেলে যদি হয় 8, তাহলে sir. এটা হচ্ছে 2, এটা হবে 4, এটা 6, 8 তাহলে এটা হবে, কত হবে 8, এখানে কত হবে তাহলে 10, এরকম কিছু না? তুমি এইভাবে করে আমি পয়েন্ট না ধরে বেটার হচ্ছে যে পয়েন্ট আমি এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি সেটাই ধরবো। ক্লিয়ার হয়েছে কি? ওকে, তারপরে আমাদের কাজ কি? তারপরে কাজ হচ্ছে যে যখন আমরা এইভাবে পয়েন্টস নিয়ে নিব তখন আমরা এই যে কোনো দুইটা পয়েন্ট সিলেক্ট করে এই ইকুয়েশনটা সবসময় ব্যবহার করব। আমি এই ইকুয়েশনটা এই কোঅর্ডিনেট দিয়ে লিখেছি, বা এই ইকুয়েশনটা যখন আমরা লিখবো আমাদের এখানে দেখো তো এক্স এক্সিসে কি আছে, ইনপুট, ওয়াই এক্সিসে কি আছে আমাদের, Output, sir. আউটপুট। ওকে, তাহলে আমাদের এক্স এক্সিসে ইনপুট, ওয়াই এক্সিসে আউটপুট, তার মানে আমাদের জন্য এই ইকুয়েশনটা হচ্ছে দেখতে এরকম যে ভি আউটপুট মাইনাস, আমি এখানকার ভি আউটপুটের জন্য একটা পয়েন্ট দেবো y1 মাইনাস y2, আর এখানে হবে তাহলে কি ভি ইনপুট মাইনাস x1 মাইনাস x2। তার মানে তুমি x1 x2 দুইটা পয়েন্ট নিয়ে এরকম একটা ইকুয়েশনে বসায় সলভ করবে। সো আমরা দেখো এখানে যদি আমরা এরকম দুইটা কোঅর্ডিনেট নেই, আমি এটাকে সলভ করি, তাহলে আমরা একটা এরকম ইকুয়েশন পাচ্ছি, দেখা যাচ্ছে কি? এখন বলো এই ইকুয়েশনটা কি আমরা এর আগের যে নলেজ গুলো দেখেছি ওটা দিয়ে সলভ করা যাবে? জি স্যার। Yes, sir. সলভ করা যাচ্ছে? তাহলে এই যা জন্য এই সহজ। পার্টটা আমি আর করে দেইনি, এই পার্টটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে? সো এরকম যদি যে কোনো ট্রান্সফার কার্ভ দেওয়া থাকে তাহলে কি তোমরা ওখান থেকে ইকুয়েশনটা কত সেটা কি বের করে নিতে পারবা? জি স্যার। তাই আচ্ছা, তাই এখন তাহলে এখানে কিন্তু আমরা ইকুয়েশন পেয়েছি, তোমাদের কাজ কি হবে, এটা সলভ করার জন্য এইভাবে ইকুয়েশন গুলো লিখে নিতে হবে, দেন ফাইনালি সার্কিট ড্র করতে হবে এবং একটা ইনপুট আউটপুট ওয়েভ শেপ ড্র করতে হবে। এখন তুমি ইনপুট আউটপুট যদি ড্র করতে চাও তুমি কতটুক নিবা বলো তো, মানে কতটুক নিলে কিরকম একটা ইনপুট আউটপুট ড্র বুঝি করা নাই। হবে? যখন তুমি ইনপুট আউটপুট ওয়েভ শেপ ড্র করবা তখন তুমি ইনপুটের ভ্যালুটা কি রেঞ্জে নিবা আর আউটপুটটা কেমন আসবে? আমি যদি ইনপুটের ভ্যালুটা কত নিব, 4.5 পর্যন্ত নিব ম্যাগনিটিউড, না মাইনাস Maximum নিব। 10.5? ম্যাক্সিমাম নিব না? ম্যাক্সিমাম কত সেটাই তো জানতে চাচ্ছি। স্যার ম্যাক্সিমাম 50। 15 মাইনাস 15, স্যার। এটা তো ইনপুট, তুমি 15 মাইনাস 15 নিলে তুমি আউটপুট ড্র করার সময় আউটপুটটা কেমন আসবে তাহলে? সো কম আমি আসবে, যদি- স্যার। ইনপুটটা স্যার 4.5 এর থেকে একটু বেশি নিলেই আমার হয়ে যাচ্ছে, কারণ একটা টাইমে তো 15 পর স্যাচুরেশন হয়ে যাবে, এরপর তো আমি ইনপুটে দেখতে আমি তো পাবো। সেটাই বলছি যে তুমি যদি এটার জন্য একটা এক্সাম্পল হিসেবে ইনপুট দাও, এখানে যদি ইনপুট স্পেসিফিক বলা নেই সেটা কত নিবা, মানে তার অ্যামপ্লিটিউড কত নিবা সেটা জানতে চাচ্ছি। ফ্রিকোয়েন্সি তোমার ইচ্ছা 10.5 মতো, এর বেশি, 10.5 এর থেকে বেশি নেবে। 10.5 এর থেকে বেশি নিবে ইনপুট, তাহলে 10.5 নিলে তাহলে কত নিবে, ধরো 11। তো এখানে যদি 11 নাও তাহলে দেখো পজিটিভ নেগেটিভে নিচ্ছ তুমি -11 পর্যন্ত, পজিটিভে কত মতো নিবা, So প্লাস plus 11, তাহলে ওয়েভ শেপটা কেমন হবে? ওয়েভ শেপ। বা আউটপুটের ওয়েভ শেপটা কেমন হবে? So 15.5 আর হচ্ছে স্যার যখন তুমি এরকম কিছু ভ্যালু নিবে মনে রাখবা যে আমার যদি এই যে এই লিনিয়ার রিজনের বাইরে কার্ভ চলে যায় ওই জায়গাগুলি আউটপুট কেমন হয়ে যাবে? স্যাচুরেটেড। স্যাচুরেটেড হয়ে যাবে। হ্যাঁ, তার মানে তোমার উপরে কেটে যাবে, তুমি যদি 11 নাও মাইনাস তাহলে নিচেও কেটে যাবে, এখানে যদি 4.5 এর বেশি কিছু নাও তাহলে পজিটিভ দিকে 4.5 এর থেকে কিছু আসবেই না। বুঝতে পেরেছি কি? তার মানে আমি এমন ভাবে ভ্যালু নিব যাতে আমি যদি স্যাচুরেশন দেখাতে চাই তাহলে এই রেঞ্জের থেকে বেশি নিব, আর যদি স্যাচুরেশন বাদে দেখাতে চাই তাহলে আমি যে রেঞ্জটা নিলে স্যাচুরেশন হবে না সেটা দেখাবো। সেটাই বলতে যাচ্ছি যে তুমি ইনপুট নিলে কত নিবা আর কিরকম ভাবে দেখাবো। বুঝতে পেরেছো? স্যার ইনপুট নিলে তাহলে 4.5 এর চেয়ে কম নিব, যদি মানে 4.5 saturation এর থেকে কম নাও তাহলে ইনপুট আউটপুট সুন্দর মতো যেরকম আসবে এরকম দেখাতে পারবো।
স্যাচুরেশন জি, আসবে না। আর যদি কেউ জি, একটা ইনপুটই 4.5 এর থেকে বেশি নিয়ে নাও তাহলে পজিটিভ সাইডে কেটে যাবে। আর যদি -10.5 এর থেকে বেশি নাও তাহলে পজিটিভ তো কাটবেই, নেগেটিভও কেটে যাবে। ঠিক আছে, এখন তুমি দেখানোর সময় তোমার সুবিধা মতো যে কোনোটা নিয়ে দেখাতে পারো, বাট এই মনে রাখতে হবে যে এই রেঞ্জের মধ্যে যদি হয় তাহলে তুমি আউটপুটটা আসবে, আদারওয়াইজ স্যাচুরেটেড হয়ে যাবে। সো এটা কি বুঝতে পারলাম? তো এই পার্টটা আমি করে দেইনি, এটা তোমরা নিজেরা কমপ্লিট করবে আগের গুলোর হেল্প নিয়ে। আমি এইটুক অংশ দেখে আজকে পারলে আপলোড করে দিব। সো এইটুক কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে তোমরা একটু অ্যাটেন্ডেন্স দাও, দেন আমরা পরের টপিক কি স্টার্ট করছি। আচ্ছা, তোমাদের যে প্র্যাকটিস প্রবলেম দিয়েছিলাম ওখানে যে এরকম একটা প্রবলেম ছিল, এটা কি কেউ করতে পেরেছো এগুলি? জি স্যার। এরকম যে ট্রান্সফরমেশনে কিছু প্রবলেম দেওয়া ছিল, এরকম কেউ কি করতে পেরেছো? সিমুলেশন ল্যাবের জন্য দেওয়া হয়েছিল। জি স্যার দিয়েছিলেন 4টা। হ্যাঁ, এগুলি কেউ কি করতে পেরেছো? কোনোটা হয়েছে? জি স্যার। হ্যাঁ আসছে, পার্সেলে এভাবে জি স্যার আসছিল স্যার। কি ডায়োড ইউজ করে করেছো? না স্যার ডায়োড দিয়ে করি নাই, ওই যে 12 -12 মানে ডিসি সোর্স দিছিলাম একটা, আর 18 মানে এখানে তো স্যার ওই যে একটা পয়েন্ট দিতে হবে জিরোর পরে, মানে যেখানে কাট করতেছে -12 হ্যাঁ ক্রসিং হ্যাঁ, এখানে ডিটেক্টর ইউজ হ্যাঁ করে। হ্যাঁ এখানে ছিল, হ্যাঁ যে আমি লিখে নেই। জি ক্রসিং ডিটেল স্যার, -4 ক্রসিং ডিটেল ইউজ করবো, আর আরেকটা হচ্ছে মানে 8 এটা crossing detail মেন use কথা করবো। আসছে তো। জি স্যার আসছে। আচ্ছা, তারপরে এরকম একটা ছিল যে এখানে একটা স্লোপ ছিল এরকম, আবার একটা স্লোপ ছিল আহ কম, এটা কি আসছে? এরকম কিছু কি তো ছিল না, ওটা কি পারছো তোমরা? স্যার এটা ওইটা ডায়োড ইউজ করে করছিলাম। স্যার এটাও স্যার ডায়োড ইউজ করে করছিলাম, কিন্তু স্যার যদি উল্টা দিক থেকে আসে, মানে প্রথম চতুর্ভাগ থেকে তৃতীয় চতুর্ভাগে, স্যার ওইটা হ্যাঁ স্যার এরকম, পারবো। জি এটা স্যার হয় না। না স্যার এটা হয় না। না, এটা লিমিটেশন, মানে ওপেম এর যে পার্টিকুলার এই জায়গায় যদি আমরা জিরো ধরে করি তাহলে হয় না, বাট জিরো ছাড়া যদি করতে পারো তাহলে হবে। কারণ ওই যে তোমাদের বলেছিলাম না যে স্পেশাল কেসে এক থেকে জিরো করে এক থেকে অনেক বেশি ভোল্টেজ দেওয়া যায়। দেখা যায় যে অনেক ক্ষেত্রে এই মোডটা কাজ করে না, কারণ কোনো একটা বায়াসিং এর লেভেল যদি আমরা মাইনাস আর +8 এর থেকে কমায় বা বাড়ায় দিই, আমরা বলি না যে 12 দেওয়া যাবে বা 15 দেওয়া যাবে, 18 দেওয়া যাবে, এরকম বলেছিলাম তোমাদের বায়াসিং এর সময়। তাহলে কি কিছু বলেনি যে +-12 বা +-18 এগুলো জি দেওয়া স্যার। যেতে পারে? হ্যাঁ, but কোনোটা যদি দেখা যায় যে মডেলে 8 ভোল্ট বা +-8 ভোল্টের কম হয়ে যায় কোনো একটা পার্ট, দুইটাই একসাথে আমি 8 দিচ্ছি না, ধরো একটা 20 দিলাম, একটা -8 দিলাম, এরকম ক্ষেত্রে ওপেম তখন আর স্টেবল অপারেশন করে না, তখন গিয়ে প্রবলেম হয়ে যায়। বুঝতে পেরেছো? সো
এগুলি অল্টারনেট ওয়ে আছে। অল্টারনেট ওয়ে হচ্ছে যে আমি গেইন অ্যাডজাস্টমেন্ট করে করতে পারি, ঠিক আছে। সো ওইভাবে করে করলে মিলবে, মানে উদ্দেশ্য হচ্ছে যে এটা খুব একটা এফেক্টিভ না যে আমরা কোথায় ইউজ করবে, বাট আমার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা ভেরিয়েশন গুলি বুঝতে পারো কিনা, কারণ ইন ফিউচার এই টাইপের জিনিস যদি বুঝো তাহলে ডিফারেন্ট টাইপের লজিক্যাল সার্কিট বা ডিজাইন প্রসেসে তোমরা এই টাইপের টেকনিক গুলি ইউজ করতে পারবে, ঠিক আছে। ওকে, সো এই পর্যন্ত যেগুলো দেখেছি এগুলো কি বুঝতে পেরেছি? ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে পরের টপিকটা দেখছি। তো আজকে মেবি এটা আমরা কমপ্লিট করতে পারবো না, তো আমরা জাস্ট থিওরিটা দেখে নিই, দেন পরের দিন আমরা এর ইনপুট আউটপুট ওয়েবশেপ বা আদার জিনিস দেখবো। সো ওপেম কে ইউজ করে আমরা বলেছি যে ডিফারেন্ট টাইপের ম্যাথমেটিক্যাল অপারেশন করা যাবে। তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট অপারেশন হচ্ছে যে শুধু যোগ বিয়োগ না, আমরা ওপেম ইউজ করে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন বা লগারিদমিক যে ক্যালকুলেশন, লগ অ্যান্টিলগ এই টাইপের জিনিসও করা যায়। তাই ওপেম দিয়ে যদি আমরা একটা ইন্টিগ্রেটর বানাতে চাই যেটা ইন্টিগ্রেশন করবে, তাহলে আমাদের সার্কিটে কিছুটা মডিফিকেশন করতে হবে। সেটা হচ্ছে যে ফিডব্যাকে যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সটাকে আমরা খুলে ফেলবো, খুলে এখানে একটা ক্যাপাসিটর বসিয়ে দিব, আর বাকি অ্যারেঞ্জমেন্ট হুবহু সেম হবে, ঠিক আছে। সো আমরা যদি এখানে ক্যাপাসিটর বসিয়ে দিই ফিডব্যাকে, তো এখানে আমরা একই প্রিন্সিপাল জানি, যেহেতু ওপেম কোনো ইনপুট কারেন্ট ড্র করে না আর এই দুইটা পয়েন্ট ভার্চুয়ালি শর্ট। সো এখান থেকে যে আউটপুট থেকে একটা কারেন্ট আসবে, ইনপুট সাইড থেকে একটা কারেন্ট যাবে, এবং এই দুইটা কারেন্ট বেসিক্যালি কি হবে দেবে, সেম হবে। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে যে ক্যাপাসিটরের জন্য কারেন্টের ইকুয়েশন তো ডিফারেন্ট, ঠিক আছে। যদি আমরা ইনপুট সাইড থেকে চিন্তা করি যে এই জায়গায় ভার্চুয়াল শর্ট, এখানে যদি তুমি 0 দিচ্ছ, তাহলে আমরা এটা আগের মতো স্ট্রেট ফরওয়ার্ড বের করব। বাট ফিডব্যাক কারেন্ট যেটা, এটা কি আসলে ডাইরেক্টলি ফিডব্যাক কারেন্ট হিসেবে না, এটা ক্যাপাসিটর কারেন্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এটা ক্যাপাসিটর এখান থেকে কিভাবে কারেন্ট ফ্লো করছে সেটা না। সো ক্যাপাসিটরের যে কারেন্টের ইকুয়েশন সেটা হচ্ছে ক্যাপাসিটরের যে ভ্যালু, এটাকে আউটপুট এর যে দুই টার্মিনাল, এই দুই টার্মিনালের ভোল্টেজের পার্থক্যের সাথে রিলেটেড। দ্যাট মিন্স এই দুই টার্মিনালের ভোল্টেজের ডিফারেন্সিয়াল যে ভ্যালু সেটার সাথে রিলেটেড। তাহলে আমরা দেখছি কারেন্টটা যদি এইদিকে যাচ্ছে, এর কোন পাশে ভোল্টেজ বেশি, এই সাইডে হবে না এই সাইডে হবে? কোন দিক দিয়ে ভোল্টেজ V minus। মানে ভি মাইনাস এর ভোল্টেজ বেশি না ভি আউটপুটের ভোল্টেজ বেশি? যেহেতু আমরা কারেন্ট এই ডাইরেকশনে দেখাচ্ছি, দেখো স্যার ভি আউটপুট বেশি স্যার, হাই থেকে লো ভি না। আউটপুটে ভোল্টেজ বেশি, তাহলে এদিক থেকে কারেন্ট যাচ্ছে। তাহলে ক্যাপাসিটর এখন কি কারেন্ট যেহেতু এদিক থেকে যাচ্ছে, ক্যাপাসিটর কি চার্জ হবে না সে নিজে ডিসচার্জ হচ্ছে? কোনটা ধরছি আমরা? আমরা জানি যখন কোনো লোড এখান থেকে কারেন্ট ফ্লো করে তখন আমরা কি এদিকে প্লাস দেই না? তো দেখো ক্যাপাসিটর এখান থেকে যাচ্ছে, তারপরে এদিকে হবে প্লাস, এর জন্য এটা মাইনাস। এটা হচ্ছে তাহলে ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজ, ঠিক আছে। ক্যাপাসিটর ধরছে আউটপুট থেকে কারেন্ট ফ্লো হয়ে এ চার্জ হচ্ছে, এই জন্য আমাদের ইকুয়েশনটা এরকম। এই জায়গায় এই মিনস এটা জিনিসের মানেই হচ্ছে যে এর দুই পাশে ভোল্টেজের পার্থক্য। তাহলে মানে এখানে ভিসি যদি ভোল্টেজ বলি তাহলে সেটা আসলে কি ভি আউটপুট মাইনাস এই ভি মাইনাস ভ্যালুটা না, ঠিক আছে কি? দেখে বুঝতে পারলাম? জি স্যার। এই ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দেই, তার মানে আমাদের ক্যাপাসিটরের জন্য কারেন্টের ইকুয়েশন হচ্ছে এরকম, সি ডিভিসি বাই ডিটি। ভিসি মানে ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজ, সেটা হচ্ছে কি এই পয়েন্টে যেটা ভোল্টেজ বেশি এখানে ভোল্টেজ কম, তো এদের ভোল্টেজের পার্থক্য হচ্ছে এটা, এটাই হচ্ছে ভিসি। সেটা আমি এখানে বসিয়ে দিলাম। যেহেতু আমরা জানি যে মাইনাস পয়েন্টের ভোল্টেজ ভার্চুয়াল শর্ট হওয়ার জন্য 0, তো আমরা এখানে 0 বসিয়ে দিলাম। এবং ফাইনালি তাহলে আমরা ইকুয়েশনটা পেলাম হচ্ছে এখান থেকে যে কারেন্ট ফ্লো করছে গ্রাউন্ডে যেহেতু জায়গায় ভোল্টেজ ধরছি, সো আমরা এটা ক্যাপাসিটরের ভ্যালু ডিভি নট বাই ভিটি, ঠিক আছে। এখানে সবগুলো আমরা টি এর সাথে ডিফারেন্সিয়েট করছি। তো মনে রাখতে হবে, দেখো আমরা এই যে ভিআই লিখছি বা ভি নট লিখছি, এগুলি কি সবগুলি নর্মালি এরকম নাকি এগুলি সবগুলি টাইম ডিপেন্ডেন্ট? যদি আমরা কোনো এসি সিগন্যাল দিই, আমরা যদি এখানে টাইম ডিপেন্ডেন্ট স্যার। আমরা সাইন ওয়েভ দেই, এগুলো কি টাইম ডিপেন্ডেন্ট না? হ্যাঁ, তো মনে জি, রাখবে স্যার। এগুলো সবই যেহেতু টাইম ডিপেন্ডেন্ট, এই জন্যই আমরা ডিটি রেসপেক্টে এদেরকে ডিফারেন্সিয়েট বা ইন্টিগ্রেট করতে পারবো। কথা কি বুঝতে পারছি? মানে টাইমের রেসপেক্টে। বাট নর্মালি প্র্যাকটিসে আমরা কি করি যে এইভাবে লেখা ঝামেলা, তা আমরা কিন্তু এটাকে এভাবে না লিখে এভাবে লিখি।
যত এটা সাইন হোক বা যাই হোক। এটা প্র্যাকটিস করি না আমরা এই পর্যন্ত, দেখেছো না তোমরা? বাট এক্সাক্ট যদি লিখতে চাও দেখবে নেক্সট সেমিস্টার যখন আমরা সিগন্যাল সিস্টেম যখন পড়বা, দেখবে সব জায়গায় ইনপুট আউটপুট করলে এরকম তার কোন ডোমেইন সেটা লিখে দিতে হয়। দ্যাট মিনস এটা টাইম ডোমেনে আছে না ফ্রিকোয়েন্সি ডোমেনে আছে না ল্যাপ্লাস ডোমেনে আছে, তোমাকে লিখে দিতে হবে। তা আমরা যেহেতু সবই এখানে টাইম ডোমেন নিয়ে কাজ করি, এই জন্য আমরা এভাবে লিখি। কারণ হচ্ছে আমরা জানি যে টাইম ডোমেন আর ফিক্স, আমরা আর স্পেশাল ভাবে পাশে টাইমটা লিখি না, বাট সবই এগুলি টাইম ডিপেন্ডেন্ট সিগন্যাল। সো এটা কি বুঝতে পারলাম? দেখো ওকে, তাহলে আমরা এখানে এই আইএফ এর ভ্যালুটা এরকম একটা ভ্যালু পেলাম, আর আই এর ভ্যালুটা আমরা একটু আগে এটা পেয়েছি। সো আমরা যেহেতু জানি যে এখানে দুইটা ভ্যালু কারেন্ট সেম, এটা আমরা আগেই দেখেছি, তাহলে আমরা দুইটা কারেন্ট সেম বাট অপোজিট ডাইরেকশন, সো আমরা এটাকে বসালে এরকম একটা ফরম্যাট আসতে পারি। দেন দেখো এখানে ইনপুট সাইডে মানে 1/RI/RF ফরম্যাটে আছে, আর আউটপুট সাইডে এখানে একটা ডিফারেন্সিয়াল ফরম্যাটে আছে। তা আমরা যদি বোথ সাইডে ইন্টিগ্রেশন নেই, তাহলে ইকুয়েশনটা রিঅ্যারেঞ্জ করে এরকম ফরম্যাটে চলে আসবে। যেহেতু এগুলো সবই টাইম ডিপেন্ডেন্ট, সেই জন্য আমরা এই জিনিসটা করতে পারছি। সো এখানে ইন্টিগ্রেশন টার্মটা কি হবে, এটা দিয়ে তাহলে বাদ হয়ে যাচ্ছে না। সো এখানে শুধুমাত্র আউটপুট পাচ্ছ, তা আউটপুট কি হচ্ছে, ইকুয়াল হচ্ছে -1/RC আর ভি ইনপুটের ইন্টিগ্রেশন। সো এটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রেটরের জন্য আউটপুটের ইকুয়েশন। যদি আমরা এর গেইনটাকে কনস্ট্যান্ট ধরি, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ঠিক আছে? তবে দেখা যাচ্ছে আমাদের গেইন যেটা, সেটা হচ্ছে কি, যেহেতু আমরা ইনভার্টিং সার্কিট ইউজ করেছি, সো আমাদের এখানে গেইনটা ভ্যালুটা হবে -1/RC। সো তুমি এই সার্কিটে আর এবং সি এর ভ্যালু যেভাবে সিলেক্ট করবা, ওই ভ্যালুর উপরে বেস করে এখানে একটা মাইনাস গেইন অ্যাড হবে। তার মানে আমি আরসি এর ভ্যালু গুণফল যত বেশি বাড়াবো, এখানে গেইন তত বেশি কি হবে, কমে যাবে, যেহেতু ইনভার্টেড ফর্মে আছে, ঠিক আছে? সো আমরা এখানে জানি যে এটা যেহেতু গেইন আছে, এটার ভ্যালু তুমি কত অ্যাডজাস্ট করতে পারবা। যেহেতু দুইটার ভ্যালু এইভাবে ফরম্যাটে আছে, আর এর ভ্যালু ইনফিনিটি বা সি এর ভ্যালু যদি তুমি এভাবে করে চেঞ্জ করে দাও, তাহলে আমি এটাকে 0 করতে পারবো গেইন। আর ম্যাক্সিমাম গেইন যেহেতু মাইনাস আছে, তা মাইনাস ওপেন লুপ পর্যন্ত নেওয়া যেতে পারে। সো এটা হচ্ছে ইন্টিগ্রেশন ডেরিভেশন করে, মানে ইন্টিগ্রেটর যদি আমরা ওপেন দিয়ে বানাই, তার আউটপুটের ইকুয়েশন এবং এটা তার গেইনের ইকুয়েশন, ঠিক আছে? ওকে, তাহলে আমাকে জাস্ট আমি এখানে আর ইনপুট আউটপুট এখনো অ্যাড করতে পারি না, এটা আমি নেক্সট ক্লাসে এগুলো কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। তো আমাকে জাস্ট একটু বলো যে আমি যদি এরকম একটা ইনপুট দেই সাইন ওয়েভ, ঠিক আছে? এখানে ধরে দিলাম এটা 20 মিলি সেকেন্ড, এটা 10 মিলি সেকেন্ড, ধরলাম এটা 5 ভোল্ট, এটা -5 ভোল্ট। এইটাকে যদি আমি আমাদের ইন্টিগ্রেটর দিয়ে অ্যাড করি, আমি যেখানে বলে দিচ্ছি এই আর এবং সি এর গুণফল হচ্ছে 1 ধরলাম আমি। আচ্ছা আমি একটু ভালো করে লিখে, ভুল হয়ে গেল। আমরা যে আর এবং সি নিয়েছি, দ্যাট মিন্স হচ্ছে আর আই এবং এই সি এফ, এদের গুণফল যদি আমরা এমন ভাবে নিই যেটা গুণফলটা 1 হয়, তাহলে এটার আউটপুট ইকুয়েশন কেমন হবে চিন্তা করে বলো। স্যার মাইনাস কজ ওয়েভ হবে। চিন্তা করে বলো একটু ভালো করে। স্যার সাইনে ডিফারেন্সিয়েট করতে হবে, শুধু কস আসবে স্যার, মাইনাস তো আসবে না মনে হয়। স্যার কজ ওয়েভ আসবে। হ্যাঁ কি হবে বলো, কজ হবে না কি হবে? সাইনকে ইন্টিগ্রেট করলে কি হয়? স্যার মাইনাস কজ, আর আগে তো আর মাইনাস। এখানে তো একটা এক্সট্রা মাইনাস আছে, তাহলে কি হবে? তাহলে একটা কজ ওয়েভ হবে, ঠিক আছে? দ্যাট মিন্স আমাদের কার্ভটা এখান থেকে স্টার্ট হবে। বুঝতে পেরেছি কি?
হ্যাঁ, তবে এখানে একটা জিনিস আসবে, সেটা হচ্ছে যে আমরা যদি সাইন ওমেগা টি কে ইন্টিগ্রেট করি, শুধু কি কজ হবে না সাথে আরো কিছু আসবে? ওমেগা কস ওমেগা টি। মানে Sir, এই ওমেগাটা কি আসে? ডিভাইডেড বাই ওমেগা টি। হ্যাঁ, তাহলে ওইটা কজ ওমেগা টি ডিভাইড বাই কি হবে? ওমেগা টি আসবে, ওমেগা হবে। শুধু ওমেগা আসবে। ওমেগা মানে কত আমাদের এখানে ছিল, তুমি যে ফ্রিকোয়েন্সি সেখানে যদি 20 মিলি হার্টজ সেকেন্ড দেওয়া থাকে, 20 মিলি সেকেন্ড মানে ফ্রিকোয়েন্সি কত দাঁড়ায়? 50 হার্টজ। আর ওমেগা মানে কত? টুয়াইস পাই এফ, তার মানে কত হবে? 100 পাই। তার মানে এখানে 100 তোমার পাই। আসলে আসবে 100 পাই, যত হবে সেই ভ্যালুটা দিয়ে আমাকে এটাকে ডিভাইড করে একটা ভ্যালু পাবো। বুঝতে পেরেছি? সো এইভাবে করে গেইন অ্যাডজাস্ট করে আমাকে হয়তোবা দেখতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট দিন তাহলে এটা নিয়ে আরো ডিটেলস বলবো না। ঠিক আছে, থ্যাংক ইউ। সালাম আলাইকুম স্যার। নমস্কার।